হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল থেকে ভারতীয় কৃষি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। শুরুতেই থাকছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ পরীক্ষায় যা 2 নম্বরে আসে। আজকের প্রথম প্রশ্ন, শস্যাবর্তন কৃষি বলতে কি বোঝো? ভালোভাবে উত্তরটা বুঝবে। দেখো, শস্যাবর্তন কৃষি হলো জমির উর্বরতা বজায় রাখার জন্য কোনো নির্দিষ্ট জমিতে সারা বছর ধরে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন কৃষি বলে। পর্যায়ক্রমিক মানে একবার এই বছরে যদি প্রথম একটি শস্য চাষ করা হয়, পরের বছর অন্য শস্য চাষ করা হচ্ছে, তাহলে এইভাবে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন শস্যের চাষ হচ্ছে, শস্যের আবর্তন হচ্ছে, একেই বলা হয় শস্যাবর্তন কৃষি। শস্যাবর্তন কৃষির বৈশিষ্ট্য হলো 1. জমির উর্বরতা এর মাধ্যমে বজায় থাকে। এই কারণেই শস্যাবর্তন কৃষি করা ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও একাধিক ফসল চাষ করা যায়, সেক্ষেত্রে কি হয়, চাষি লাভবান হয়, অর্থাৎ শস্য উৎপাদনে একটা বৈচিত্র্য আসে। আমরা পরের প্রশ্নে চলে এলাম। বহুবার পরীক্ষায় এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জায়িদ শস্য কি? শীতের শেষ ও গ্রীষ্মের শুরুতে যে ফসল চাষ করা হয় এবং বর্ষার আগেই তোলা হয়, সেই সমস্ত ফসলকে জায়িদ শস্য বলে। যেমন ধরো আউশ ধান, তরমুজ, শশা, শাকসবজি, ফলমূল প্রভৃতি। জায়িদ শস্যের একটি বৈশিষ্ট্য হলো এর অপর নাম চৈতালি ফসল। তাহলে তোমাদের যদি 1 নম্বরে প্রশ্ন দেয় যে চৈতালি ফসল আমরা কাকে বলবো, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে জায়িদ শস্যকে চৈতালি ফসল বলা হয়। এই ফসলের জন্য বিশেষ বৃষ্টির প্রয়োজন হয় না। আমরা বুঝতেই পাচ্ছি, শীতের শেষ বা গ্রীষ্মের শুরু অর্থাৎ ওই বসন্তকালের সময় এমনিতেও আমাদের দেশের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ অনেক কমে যায়, তাই এই সময় এই ধরনের ফসলের বেশি জলের বা বেশি বৃষ্টির প্রয়োজন হয় না। পরের প্রশ্নে চলে এলাম। মাধ্যমিক 2015 এসেছে, বহুবার এসেছে, পরীক্ষার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাগিচা কৃষির সংজ্ঞা দাও। অর্থকরী রপ্তানি নির্ভর যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে গড়ে তোলা হয়। অর্থাৎ কি, অর্থকরী রপ্তানি নির্ভর, অর্থাৎ আমাদের দেশে উৎপাদন হবে এবং অর্থনীতিকে মজবুত করার জন্য আমরা যেটা এক্সপোর্ট করি, সেই ধরনের যে ফসল বড় অঞ্চল জুড়ে সারিবদ্ধভাবে ফলানো হয় তাকে বাগিচা কৃষি বলে। আমরা প্রত্যেকেই জানি বাগিচা কৃষির মধ্যে সবথেকে বিখ্যাত চা, কফি, রাবার, এইগুলো হলো আমাদের দেশের মূল বাগিচা কৃষি। এবং দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাত, এটা তোমরা সকলেই জানো। তাহলে চা হলো একটি বাগিচা কৃষির শস্য। এই বাগিচা কৃষির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এটি মূলত রপ্তানি নির্ভর, এখানে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় এবং অতিরিক্ত মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এলাম, ধাপ চাষের গুরুত্ব কি? পাহাড়ের গায়ে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা সিঁড়ির মতো লাগছে। এই ধাপে ধাপে যে চাষ হয় বা এই সিঁড়ির মতন দেখতে যে অংশগুলো, একে আমরা ধাপ বলছি, তাকে আমরা বলবো ধাপ চাষ। পাহাড়ি এলাকায় সমতল ভূমি না থাকায় সেখানে পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষের পদ্ধতি বহুদিন ধরে কিন্তু প্রচলিত। এই পদ্ধতি অবলম্বন করে পাহাড়ি এলাকাতে কৃষির উন্নতি দিনে দিনে বাড়ছে, তাই ধাপ চাষও ভীষণ গুরুত্বপূর্ণ একটি কৃষি ব্যবস্থা হয়ে উঠেছে। আলোচনার ফাঁকেই তোমাদের একটা বিশেষ আপডেট দিয়ে রাখতে চাই। wbporashona.com তোমাদের সকলের জন্য 2023 মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায় এনেছে মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। ভৌতবিজ্ঞান, গণিত এবং জীবনবিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে থাকছে প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। বইগুলি প্র্যাকটিস করলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটবে, তাই আর দেরি না করে এখনই কিনে নাও মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে WB পড়াশোনার ইবুক স্টোরে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
এবার আমরা শুরু করব সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ পরীক্ষায় যা 3 নম্বরে আসে। ঋতু অনুযায়ী ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ করো। এর মধ্যে একটি ভাগ যদিও বা আমরা আগেই আলোচনা করেছি, তাও এইভাবে প্রশ্ন দিলে তোমাদের 3টি পয়েন্টেই এটা লিখতে হবে। ঋতু অনুযায়ী আমরা ভারতের কৃষিজ সম্পদকে 3টে ভাগে ভাগ করি। প্রথম খারিফ শস্য, দ্বিতীয় রবি শস্য, তৃতীয় জাইদ শস্য। তাহলে খারিফ শস্য কি? এই ফসল বিশেষত গ্রীষ্মের শেষে এবং বর্ষার শুরুতে রোপণ করা হয়, অর্থাৎ প্রচুর জলের প্রয়োজন হয়, এবং শীতের শুরুতে কাটা হয়। যেমন ধরো আমন ধান, পাট, তুলো, জোয়ার বাজরা প্রভৃতি। এই ফসলের জন্য উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। এই যে বললাম প্রচুর জলের প্রয়োজন, আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। এরপরে চলে আসছি রবি শস্য। এই ফসল বিশেষত শীতের শুরুতে রোপণ করা হয় এবং বসন্তকালের শেষে তোলা হয়। শীতের শস্য বলতেই আমাদের প্রথম মাথায় আসে গম। তো সেই গম, যব, আলু, বোরো ধান এগুলি হলো রবি শস্য। এই ফসলের জন্য শীতল শুষ্ক জলবায়ুর প্রয়োজন হয়। আর একটু আমরা আগেই পড়েছি জাইদ শস্য কি? যে শস্য মূলত বসন্তকালে অর্থাৎ শীতের শেষ আর গ্রীষ্মের শুরুতে চাষ করা হয় তাকে আমরা বলবো জাইদ শস্য। যেমন শসা, বাদাম, তরমুজ, আউশ ধান প্রভৃতি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। পরীক্ষায় কিন্তু বহুবার আসে, হয়তো সবসময় 4টে পয়েন্ট লিখতে হবে না। যদি 2 নম্বরে আসে তাহলে তোমরা 2টো পয়েন্ট লিখতে পারো, কিন্তু তোমরা 4টেই জেনে রাখো। প্রথমত, মৌসুমী বায়ুর আগমনে এই ফসল চাষ হচ্ছে। রবি শস্যের ক্ষেত্রে কি? মৌসুমী বায়ুর প্রত্যাগমনের পর এই ফসল চাষ হয়। খারিফ শস্যের চাষ মূলত বৃষ্টির উপর নির্ভর করে। রবি শস্যের চাষ মূলত জলসেচ ব্যবস্থার উপর নির্ভরশীল। এছাড়া খারিফ শস্যে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কিন্তু খুব কম, কিন্তু রবি শস্যে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেশি। এর সঙ্গে আর একটা কথা বলে রাখি, যেহেতু গ্রিন রেভলিউশন আমাদের দেশে বা সবুজ বিপ্লব আমাদের দেশে এই গমের ওপরই প্রধানত হয়েছে, তাই কিন্তু এই রবি শস্যের উপর আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। খারিফ শস্য উষ্ণ আর্দ্র জলবায়ুর প্রয়োজন এবং শীতল শুষ্ক জলবায়ুর প্রয়োজন হয় রবি শস্যের ক্ষেত্রে। ভীষণ ভালো একটা প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, তোমরা হয়তো ঘাবড়ে যাও কি লিখবে। দেখো ভালো করে উত্তরটা বুঝে নাও। গম নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল হলেও উত্তর পশ্চিম ভারতে কেন এত গমের উৎপাদন হয়? দেখো প্রথম পয়েন্ট আমরা পাচ্ছি কি? জলবায়ু। পশ্চিম ভারতের শুষ্ক উপক্রান্তীয় জলবায়ু কিন্তু গম চাষের জন্য আদর্শ। এখানকার গড় উষ্ণতা কিন্তু বেশ কম থাকে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এবং বৃষ্টিপাতের পরিমাণও খুবই কম, প্রায় ধরে নাও 25 থেকে 100 সেন্টিমিটার। জলসেচের ব্যবস্থা, ভাকরানাঙ্গাল জলসেচের প্রসার ঘটিয়েছে, যা পশ্চিমের যে অঞ্চলগুলি সেখানে গম চাষে লাভজনক হয়েছে। জলসেচ ব্যবস্থা, ভাকরানাঙ্গাল জলসেচের প্রসার ঘটিয়েছে এবং এই পশ্চিমের যে রাজ্যগুলি সেখানে গম চাষকে লাভজনক করে তুলেছে। মাটি, এখানকার মাটি মূলত উর্বর, যা গম চাষের জন্য অত্যন্ত সহায়ক। সারের ব্যবহার, সবুজ বিপ্লবের পর থেকে সারের ব্যবহার পশ্চিম ভারতে কিন্তু বহু গুণে বৃদ্ধি পেয়েছে, যেটা ঠিক আমি আগের প্রশ্নেই আলোচনা করলাম। তাই হেক্টর প্রতি গম চাষের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। চলে এলাম পরের প্রশ্নে। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় যে কতবার এসেছে তা গুণে বলার নয়, ভালোভাবে বুঝে নেবে। ভারতে 1960 সালের পর থেকে কৃষিতে অগ্রগতি আনার জন্য উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের মাধ্যমে একটা বিপ্লব ঘটানো হয়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। এই সবুজ বিপ্লবের জনক হলেন ডক্টর এম.এস. স্বামীনাথন। তাহলে 1 নম্বরে বহুবার পরীক্ষায় এসেছে যে সবুজ বিপ্লবের জনক কে ভারতবর্ষে? উত্তর কি? ডক্টর এম.এস. স্বামীনাথন।
আমরা এই প্রশ্নের সাথে তোমাদের সাথে আলোচনা করে নেব মূল প্রভাব কি। ভারতের কৃষি ব্যবস্থায় সবুজ বিপ্লবের মূল প্রভাব মূলত চারটি। প্রথম প্রভাব হলো উৎপাদন বৃদ্ধি। গমের প্রোডাকশন প্রচুর বেড়ে যায়। শিল্প উন্নয়ন একই সাথে ঘটবে এবং খাদ্য উৎপাদনের স্বনির্ভরতা। আমাদের তাহলে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। অন্যের বলতে এখানে অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমরা খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা সেই সময় থেকে অর্জন করতে শুরু করেছিলাম এবং অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল। আমরা চলে এলাম পরের বিভাগে, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। পরীক্ষায় যা 5 নম্বরে আসে। এই প্রশ্নটা অনেকবারই পরীক্ষায় এসেছে, তোমরা হয়তো লিখেছো, হয়তো অনেক সময় বুঝতে পারো না কিভাবে আরও সুন্দর করে লিখবে। তো আমি একবার তোমাদের বুঝিয়ে দিই, ভালোভাবে শোনো, বোঝো এবং ছোট ছোট পয়েন্ট করে মনে রাখার চেষ্টা করো। ভারতে কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। বহু সমস্যার সম্মুখীন ভারতীয় কৃষিকে হতে হচ্ছে, তার মধ্যে প্রথম হলো বৃষ্টি নির্ভর কৃষি। ভারতীয় কৃষি ব্যবস্থা প্রধানত মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল এবং সেই কারণে বেশিরভাগ মৌসুমী বায়ুর আগমন বা প্রত্যাবর্তনের খামখেয়ালিপনার জন্য ফসল উৎপাদন বিভিন্নভাবে ব্যাহত হয়। আমরা আজও বৃষ্টির উপর সম্পূর্ণভাবে এই কৃষি ব্যবস্থার ক্ষেত্রে নির্ভরশীল। এরপরে পাচ্ছি উচ্চ ফলনশীল বীজের অভাব। দেশের বিভিন্ন প্রান্তে সমস্ত কৃষকরা আজও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে না পারায় সেই সব অঞ্চলে কৃষি উৎপাদন খুব কম। একটু আগে সবুজ বিপ্লবের আলোচনা করেছি, সেখানে দেখেছো গমের উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছিল। তবে এই যে বিপ্লবের প্রভাব, এটা কিন্তু অন্যান্য কৃষিজ শস্যের উপর সেই অর্থে ছড়িয়ে পড়েনি এবং উত্তর পশ্চিমের যে অংশ, ভারতবর্ষের উত্তর পশ্চিমের যে বিভিন্ন রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত স্টেটগুলোর বাইরেও কিন্তু সেই অর্থে এর প্রভাব দেখা যায়নি, যে কারণে কৃষি উৎপাদন সেই অর্থে বৃদ্ধি পায়নি। প্রাচীন কৃষি পদ্ধতি। অধিকাংশ অঞ্চলে এখনও বিভিন্ন প্রাচীন মেথডে চাষ করা হয়, তাই হেক্টর প্রতি ফসলের উৎপাদন বেশ কম। এরপরেই থাকছে জলসেচের ব্যবস্থা। ভারত জলসেচযুক্ত দেশ হওয়া সত্ত্বেও মোট কৃষির মাত্র 1/3 অংশ জলসেচের সুবিধা পায়, আর বাকি অংশে বৃষ্টিহীন সময়ে কৃষিকাজের অসুবিধা হয়। একটু আগেই বললাম বৃষ্টি নির্ভর, অর্থাৎ জলসেচ ব্যবস্থা থাকা সত্ত্বেও সব জায়গায় হয়তো জলসেচ পৌঁছচ্ছে না, সেই কারণে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে, অর্থাৎ বৃষ্টি না হলে কৃষিকাজ বন্ধ থাকছে। মূলধনের অভাব। ভারতীয় বাজারে বিনিয়োগের অভাব থাকায় কৃষিতে উন্নতি ঘটে না। বৈচিত্র্যতার অভাব। ভারতীয় কৃষি ব্যবস্থাতে দানা শস্য চাষের উপর বেশি জোর দেওয়া হয় এবং যার ফলে অন্যান্য ফসলের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় এবং তার সাথে একই জাতীয় ফসল বারবার চাষ করায় মাটির উর্বরতা নষ্ট হয়। একটু আগেই বলেছি শস্যাবর্তন কৃষির কেন প্রয়োজন, এই কারণেই শস্যাবর্তন কৃষি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষে আসছি ভাগ চাষিদের সমস্যা। ভারতীয় কৃষি ভাগ চাষিদের উপর নির্ভরশীল, যাদের সাথে প্রায়শই জমির মালিকদের সমস্যা লেগেই থাকে এবং যার কুপ্রভাব পড়ে কি এই চাষবাসের ওপর। এবার আমরা কিছু সমাধানের উপায় দেখছি। কৃষকদের আর্থিক সাহায্য। শুধুই কি সমস্যা আছে, না কিছু সাহায্যের অঙ্গীকার সরকার করেছেন। সরকার কর্তৃক কৃষকদের অনেক ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আজকাল করা হয়েছে। এক্ষেত্রে নাবার্ড মুখ্য ভূমিকা পালন করেছে, যা বর্তমান দিনে কৃষকদের চাষে অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে। এই নাবার্ড কি করে? মূলত কৃষি ঋণ দেয়। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। ভারতীয় কৃষিতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ধীরে ধীরে বাড়াতে হবে, তবেই কিন্তু কৃষি লাভজনক হবে। আমরা গমে উপযুক্ত রেজাল্ট পেয়েছি, অন্যান্য ক্ষেত্রেও এই প্রভাব, অন্যান্য ক্ষেত্রেও এই ফল অত্যন্ত জরুরি। সেই কারণে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং প্রাচীনত্বকে দূরে সরিয়ে আধুনিকীকরণ করতেই হবে। কৃষিতে যে পুরনো যন্ত্রপাতি বা যে মেথড ইউজ হয় সেগুলোর বদলে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর উপর জোর দিতে হবে এবং রাসায়নিক সারের ব্যবহার। কৃষিতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের সাথে সাথে রাসায়নিক সারের ব্যবহারও
দ্রুত বেড়ে চলেছে এবং এর ফলেই ভারতীয় কৃষির উন্নতি সম্ভব। এছাড়া জমি পুনরুদ্ধার অর্থাৎ পতিত বা অনাবাদি জমি, যে জমিগুলিতে সেইভাবে চাষবাস করা যায় না অর্থাৎ তাদের উর্বরতা অপেক্ষাকৃত কম, সেই সমস্ত জমিকে পুনরুদ্ধার করে কৃষি জমির টোটাল যে পরিমাণ সেইটাকে বাড়াতে হবে। মৃত্তিকা সংরক্ষণ, কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আনার জন্য আমরা আগেই বললাম ধাপ চাষ, শস্যাবর্তন প্রভৃতি এই আধুনিক কৃষি ব্যবস্থাগুলোর প্রবর্তনের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ অত্যন্ত জরুরি। তবেই কিন্তু মাটির যে গুণাগুণ বা উর্বরতা তা বজায় থাকে এবং কৃষিকাজ আরও ভালোভাবে করা যায়। শিক্ষার প্রসার, কৃষির সমস্যা সমাধানের জন্য আরও একটি বড় উপায় হচ্ছে কৃষিজ বিদ্যার প্রসার ঘটানো বা গবেষণাগার গড়ে তোলা। তাহলে যত এই ধরনের রিসার্চ হবে, যত এই কৃষিবিদ্যার প্রচলন বা প্রসার বাড়বে, তত আরও আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে পারবো, যা আমাদের কৃষির উন্নতি ঘটাবে। এবং জলসেচের ব্যবস্থা, অর্থাৎ ভারতীয় কৃষি ব্যবস্থায় সমস্যা সমাধানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষুদ্র মাঝারি সহ সমস্ত জমিতেই কিন্তু জলসেচের ব্যবস্থা গড়ে তুলতে হবে। মানে যেন আজও ওই বৃষ্টির উপর নির্ভর করে কৃষি ব্যবস্থা থমকে না থাকে। তাহলে জলসেচ ব্যবস্থার বৃদ্ধি করে আমরা কৃষির উন্নতি করতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে এলাম, পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণগুলি কি কি? এখানে মূলত বিভিন্ন কারণ রয়েছে, আমরা প্রধানত দুই ভাগে কারণটাকে ভাগ করেছি। দেখো, প্রথমেই পাচ্ছি প্রাকৃতিক কারণ, এটা আগেও একটু আলোচনা করেছি, তাও আরও একবার বলবো। পাঞ্জাব ও হরিয়ানাতে দুই ধরনের জলবায়ু দেখা যায়। তোমরা জানো, একটা হলো শুষ্ক শীত বিশিষ্ট উপক্রান্তীয় জলবায়ু, আরেকটি হলো উপক্রান্তীয় স্টেপ জলবায়ু। এখানকার উষ্ণতা সাধারণত বেশ কম থাকে, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে এবং শীতকালে এটা 6 থেকে 25 ডিগ্রির মধ্যে চলে আসে। এখানে শীত খুব তীব্র আকারে পড়ে, কখনো তা হিমাঙ্কের নিচেও কিন্তু নেমে যায়, একটু আগে আমরা আলোচনা করেছি, এবং যেটা গম চাষের জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। বৃষ্টিপাত এখানে কম হয়, বেশ কম, 25 থেকে 100 সেন্টিমিটার, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ভীষণই কম, মানে শীতকালের শেষে অর্থাৎ 25 থেকে 30 সেন্টিমিটার। তাই এই অঞ্চল ডাল জাতীয় শস্যের জন্য বেশ আদর্শ। সেই সঙ্গে এখানে পশ্চিমী ঝঞ্ঝা গম চাষেও সাহায্য করে। মাটি, এখানকার প্রধান মাটি হলো কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা, তবে মূলত উর্বর প্রাচীন পলি মাটি বা বাগার থেকে নবীন পলি মাটি বেট কৃষিকাজের পক্ষে আদর্শ। সমতল ভূপ্রকৃতি, অধিকাংশ ভূমি সমতল প্রকৃতির, যা দক্ষিণ পশ্চিমের দিকে ধীরে ধীরে ঢালু হয়েছে এবং এটি কৃষিকাজে বেশ সহায়ক। সবুজ বিপ্লবের একটা বড় প্রভাব রয়েছে এই উত্তর পশ্চিম অংশে। 1960 দশকের পর থেকেই বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ এবং জলসেচের প্রসারণ এই অঞ্চলে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে। এটি গেল মূলত প্রাকৃতিক কারণ। এরপর আমরা চলে আসব অর্থনৈতিক কারণে। জলসেচের প্রসার, পাঞ্জাব হরিয়ানা কৃষি অঞ্চলটির বেশিরভাগই শুষ্ক প্রায়, তাই কৃষিক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি করে। তবে উন্নত জলসেচ এবং বিদ্যুৎ চালিত কূপের মাধ্যমে ভৌম জলস্তর সহজেই পাওয়া যায়, তাই কৃষিক্ষেত্রে অত্যন্ত সুবিধা হয়। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, দেখো, সোনালিকা, কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল বীজের ব্যবহার পাঞ্জাব ও হরিয়ানাকে ভারতের শ্রেষ্ঠ গম বলয় করে তুলেছে। আধুনিক যন্ত্রপাতি, পাঞ্জাব ও হরিয়ানার কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহার হয় এবং এর মাধ্যমে কৃষির কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। ভারতীয় কৃষি সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।